We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জারি করলেন কেবল মোদী সরকারের মন্ত্রী, বিজেপি সভাপতি নাড্ডা সাহেব, আরএসএস প্রচারকরাই নন। সেই তালিকায় ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলেন স্বয়ং প্রধান সেবক নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী নিজে। নকরা ছকরা রাজ্যের নেতারা তো ছিলেনই। রোজ যোগদান মেলা, আজকে এই উইকেট তো কাল আরেক হনু দল বদল করলেন। টালিগঞ্জের রব উঠল, বিজেপিতে গেলেই সিনেমায় মলাট রোল। যারা মাসি, দিদি, চাকর, দারোয়ানের রোল নিয়ে অতৃপ্তিতে ভুগছিলেন, তারা দল দিয়ে চললেন পদ্ম বনে। নাট্যকার, কবি, বামপন্থী গায়ক দলে দলে চলিল সমরে। আমরা তো ওরে বাবা দেখো চেয়ে কত সেনা চলেছে সমরে। তারপর ফল পপাত চ মমাত চ। সেই ইস্তক দলের ইট সুরকি খসে খসে পড়ছে, দেওয়াল নড়বড় করছে। আমায় একটু জায়গা দাও না মাগো, মন্দিরে বসি। গান গাইছে সেই পদ্মগন্ধে একদা মাতোয়ারা বালখিল্যের দল। মুখের সামনে থেকে গ্রাস কেড়ে নেওয়ায় ক্রুদ্ধ হায়নার দল ফিরে গেছে দিল্লিতে, সম্মুখ সমরে পরাস্ত। পরাজিত মোদী, শাহ এবার কৌশলে বাংলা দখলে নেমেছে। সোজা আঙুলে নয় তো বেঁকা আঙুলে সই। শুনেছি হায়নারা শিকার ধরতে না পারলে ৩-৪ কিলোমিটার ঘুরে উল্টো দিক থেকে আবার আক্রমণ করে। ন্যাশনাল জিওগ্রাফিক খুলে দেখুন, পাবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা দখল না করতে পেরে মোদী, শাহ এবার অগণতান্ত্রিক ভাবে বাংলা দখলে নেমেছে। ফরমান, নয়া ফরমান জারি হয়েছে। এই বাংলার আন্তর্জাতিক সীমান্তের 50 কিলোমিটার, হ্যাঁ 50 কিলোমিটার ভেতর পর্যন্ত এলাকা থাকবে বিএসএফ এর অধীনে। বিএসএফ এই পুরো অঞ্চলের যাবতীয় পুলিশি ব্যবস্থা, সুরক্ষার দায় নিয়ে যখন খুশি, যেখানে খুশি তল্লাশি চালাতে পারবে, গ্রেফতার করতে পারবে, টহলদারি চালাতে পারবে, এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে। কেন? দেশের সুরক্ষা বজায় রাখার জন্য। এ নাকি খুবই জরুরি। আগে বিএসএফ আন্তর্জাতিক সীমান্তের 15 কিলোমিটার পর্যন্ত এলাকা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারত। এখন 50 কিলোমিটার এলাকা থাকবে তাদের দখলে। কলকাতার পর আমাদের বাংলার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থাকবে বিএসএফ এর নিয়ন্ত্রণে। আমাদের রাজ্যের কম বেশি 1/3 ভূমি থাকবে বিএসএফ এর নিয়ন্ত্রণে। বিএসএফ এর নিয়ন্ত্রণে মানে স্বরাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণে, মানে অমিত শাহের নিয়ন্ত্রণে, ঘুরপথে দখলদারি। আপনি শিলিগুড়িতে কোনো দাবিতে মিছিল বার করবেন, সভা করতে চাইছেন, আপনাকে অনুমতি নিতে হবে অমিত শাহের কাছে। বাংলার মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারা বুড়ো আঙুল চুষবে, যারা গোহারান হারলো তারা রাজত্ব করবে। আমাদের রাজ্যের 9টা জেলা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদের অধিকাংশ এলাকা চলে যাবে বিএসএফ এর হাতে। উত্তর 24 পরগনার 2/3, দক্ষিণ 24 পরগনার 1/3 চলে যাবে বিএসএফ এর হাত ঘুরে, অমিত শাহের হাতে। তেনার এই রাজ্যের পোষা চামচিকেদের কি আনন্দ। সে এলাকায় গরু পাচারের যাবতীয় ঠেকা তখন তাদের হাতে।
সেই এলাকা থেকে স্মাগলিং এর যাবতীয় কারবারের তখন তারাই মালিক। আমি বলছি না, বিএসএফ এর কাজের পর্যালোচনায় বলা হয়েছে এই কথা। বলা হয়েছে যে তাদের বাজেয়াপ্ত করা গরু ইত্যাদি আবার একই পথে ফিরে আসছে, যা এক চক্রের আকার নিয়েছে। আর স্মাগলিং, পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ড্রাগ পাচার ধরা পড়ল গুজরাটের এক বন্দর থেকে, যে এলাকা বিএসএফ এর নিয়ন্ত্রণে। এ নিয়ে আরো কিছু কথা আছে, কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ কথা। এই যে ফতোয়া, তাতে দেশের কোন রাজ্যের সবথেকে বেশি এলাকা বিএসএফ এর কাছে যাবে? উত্তর, পশ্চিমবঙ্গ। আমাদের আন্তর্জাতিক সীমান্ত 2216.7 কিলোমিটারের, তার 50 কিলোমিটার ভেতর পর্যন্ত যাবে বিএসএফ এর হাতে। প্রায় 26,000 স্কয়ার কিলোমিটারে রাজ্যের নির্বাচিত সরকার নয়, নিয়ন্ত্রক ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর। মাথায় রাখুন আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য। এই এলাকা 21টা লোকসভা কনস্টিটিউয়েন্সির অন্তর্গত। আর এবারে বাংলা বিজেপির স্লোগান, এবারে চাই 25টা আসন, তার প্রস্তুতি চলছে। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। পাঞ্জাব, রাজস্থান আর অসমেও এইভাবেই সীমান্তের ভিতরে 50 কিলোমিটার বিএসএফ এর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে 425 কিলোমিটার, রাজস্থানে 1170 কিলোমিটার, আর অসমে মাত্র 267 কিলোমিটার। এই ফতোয়াতে অবশ্য রাজস্থানের ব্যাপারে কোনো কথা বলা নেই। অন্যদিকে আরেক রাজ্য গুজরাটের বিরাট মরু অঞ্চল এতদিন পাকিস্তান বর্ডার থাকার জন্য 80 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর নিয়ন্ত্রণে ছিল, তা কমিয়ে 50 কিলোমিটার করা হলো। দুষ্টু লোকজন বলছে সেখানে প্রধান সেবকের পার্টনার ইন ক্রাইম আম্বানিরা নাকি বিরাট উইন্ড মিল লাগানোর সিদ্ধান্ত নিচ্ছে, তাই এলাকা কমানো হলো। বাংলায় 15 ছিল, 50 করা হলো। ওসব দুষ্টু লোকেদের অপপ্রচারের কথা থাকে। যেটা বলার, যে এই সিদ্ধান্ত নেওয়া হলো সংসদকে এড়িয়েই শুধু নয়, রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করে। এর ফলে কি কি হতে পারে? পদ্ধতিগত সিদ্ধান্তের আদান প্রদান না করেই জমিদার মশাইরা ফতোয়া জারি করলেন। বহুবার আগে বলেছে, আরএসএস, বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধার ধারে না। তাদের মাথায় আছে এক রাষ্ট্র, এক দল, এক সরকার, এক ভাষা, এক সংস্কৃতি। যে কোনো মূল্যে তারা সেটাকেই মানুষের ওপর চাপাতে চায়। দেশের ভিন্ন সংস্কৃতি, ধর্ম, খাদ্যাভ্যাস, ভাষার প্রতি তাদের কোনো সহানুভূতি নেই। এক বর্বর মিলিটারি রেজিম তাদের কাম্য। তাদের আদর্শ নাৎসিবাদ, তাদের আদর্শ হিন্দু রাষ্ট্রের মধ্যেই আছে, যেখানে নির্বাচিত সরকার নয়, রাজা আছে। আমাদের সংবিধান প্রণেতারা বহু আগেই এসব নিয়ে দীর্ঘ আলোচনার পর তাদের সিদ্ধান্ত লিপিবদ্ধ করেছেন। সেটাই আমাদের সংবিধান। সেখানে ফেডারেল গভর্নমেন্ট, যুক্তরাষ্ট্র সরকারের ক্ষমতা লিপিবদ্ধ করা আছে। একই সঙ্গে লেখা আছে অঙ্গরাজ্যের অধিকারের কথা, আর লেখা আছে সেসব বিষয় যা নাকি যুক্তরাষ্ট্র সরকার, অঙ্গরাজ্য সরকার যৌথভাবে বিবেচনা করবে। সেখানে বলা আছে দেশের সুরক্ষা, দেশের অর্থ, ব্যাংকিং, বৈদেশিক সম্পর্ক ইত্যাদির বিষয়ে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের সরকার, যাকে আমরা সচরাচর কেন্দ্রীয় সরকার বলে থাকি। অন্যদিকে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ ব্যবস্থা, আইন শৃঙ্খলা থাকবে রাজ্য সরকারের ওপর। কিন্তু তাকিয়ে দেখুন, এমনকি সাধারণ শিক্ষা ব্যবস্থাও নিজের হাতে নিতে চাইছে এই মোদী সরকার।
স্বাস্থ্য, ভ্যাকসিন নিয়েছেন? আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের ভ্যাকসিন দেওয়ার পর তাকে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছি, কেবল এটা বলাই নয়, আপনার ভ্যাকসিন সার্টিফিকেটে নরেন্দ্র মোদীর সহাস্য ছবি। ইন্টার পলিটিক্যাল সায়েন্স পড়া মোদিজির জানাই নেই যে স্বাস্থ্য রাজ্য সরকারের বিষয়, ওনার নয়। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। বেশ কিছুদিন আগেই এনআইএ তৈরি হয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আগে দিল্লি পুলিশ আপনাকে গ্রেফতার করতে হলে আপনার স্থানীয় থানায় আসতেন, তাদের কাগজপত্র দেখিয়ে তাদের সাহায্য নিয়ে গ্রেফতার করতেন। সেসব পাঠ চুকিয়ে দেওয়া হলো। এখন নয়া এজেন্সি, মাঝরাতে তারা দরজা ভেঙে ঢুকে কোনো কাগজ না দেখিয়ে আপনাকে গ্রেফতার করতে পারে, আর জেলে পুরে রাখতে তো পারেই। এই আইন এখন তাদের হাতে। মানে আইন শৃঙ্খলা রাজ্যের হাতে নয়, সেটাও দিল্লি থেকে দেখবে আরএসএস বিজেপির সরকার। এখন সেই স্বরাষ্ট্র দপ্তরের হাতে চলে গেল, অমিত শাহের হাতে চলে গেল আমার বাংলার 1/3 ভূমি। সেখানে তাদের তাণ্ডব নাচন দেখার জন্য প্রস্তুত থাকুন। এবার নিশীথ প্রামাণিক চাইলেই সেই এলাকার যে কোনো ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলতেই পারে। অভিযোগ সোজা, অভিযোগ চোরাচালান। কোনো প্রতিবাদী মানুষকে ধরে গুলি করে সীমান্তে তার কাঁটা বেড়ায় ঝুলিয়ে দেওয়া হতেই পারে। তারপর সেই লাশ ঝুলবে ফেলানি খাতুনের মতো। শীতের এক সকালে 15 বছরের ফেলানি খাতুনের দেহ ঝুলছিল তার কাঁটা বেড়ার উপরে। হাতে কি ছিল? AK-47। সে কি গাড়ি চালিয়ে পিষে মেরেছিল আমাদের দেশের অন্নদাতাদের? সে কি আমাদের দেশের ব্যাংকের লক্ষ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল? ছেঁড়া পুরনো জামা পরা অভুক্ত ফেলানির দেহ ঝুলছিল তার কাটার বেড়ায়। তার দেহে ছিল বিএসএফ এর দেওয়া বুলেট। হাসপাতালেও নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত, নিয়ে যাওয়া হয়নি। শীতের সেই দীর্ঘ রাত সে উপর হয়ে দেখছিল আকাশ। আহা, মাঠের পাকা ধান তখন সবে এসেছে খামারে। সেই ধানের সুঘ্রাণ নিতে নিতে মরে গেল ফেলানি। জানলো না তার দোষ কি। জন্মস্তক সে হয়তো এই ভূমিতেই অন্ন সংস্থানের জন্য আসতো। এরকম অনেক অনেক ফেলানির কাহিনী আছে বিএসএফ কীর্তিকলাপে, ইতিহাসে। মাত্র 3 দিন আগেই তাদের গুলিতেই মারা গেছেন 3 জন। বিচারের প্রশ্নই ওঠে না। কেবল বিদেশি বলে দিলেই 7 খুন মাফ। যে বিদেশি মারা লাইসেন্স আছে অমিত শাহের কাছে। এই ফতোয়া আমরা মানব না। বাংলার বাম ছাত্র যুবরা মাঠে নামবেন, রাজ্যের শাসক দল মাঠে নামবেন, প্রতিটা বাঙালি রাস্তায় নেমে এই ফতোয়ার বিরোধিতা করবে। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens